গুলশান এভিনিউ। আমার কেন যেন মনে হয় এই ছেলেটা অপরচুনিস্ট। এই ধরনের ছেলেরা বিদেশে গিয়ে খুব সহজে চোখ পাল্টে ফেলে। আর ডোরা যদি ওকে ভালোবাসে আর নীল যদি ডোরার সাথে বেইমানি করে, তাহলে তো ডোরা সারা জীবন কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। আমি বুঝেছি রেহানা, অনেক আগে বুঝেছি। আরে যে মানুষের বুকের ভিতর মন না থাকে সে কিসের মানুষ? যে নিজেরটা শুধু বোঝে, নিজের স্বার্থ, নিজের খুশি। ভালো কথা, তুমি যে সকালে বলেছিলে এই বাড়ির একটা বউ এই বাড়িতে অশান্তি হলে তার মন শান্তিতে ভরে যায়, সে কোথায় গেল? তাকে তো সকাল থেকে দেখছি না। ওকে তো আপনি দেখবেন না, কিন্তু ও আপনাকে ঠিকই দেখবে। পর্দার আড়াল থেকে সব দেখবে, সব শুনবে। সকাল থেকে আপনি ওকে দেখেননি, কিন্তু ও কিন্তু আপনাকে দেখেছে। এই বাড়িতে যা যা হয় সবকিছু ও জানে। একটু একটা ফোন এসেছিল, তারপর কোথায় যেন বাইরে গেল। তা কোথায় গেল তা তো বলতে পারবো না, তবে আপনি যদি চান আমি ওর সব খবরাখবর আপনাকে দিতে পারি। ঠিক আছে খালাম্মা, আজকে থেকে ওর সব ইনফরমেশন, কোথায় যায় কি করে, এভরিথিং আমি আপনাকে দেব। তবে আমি এইটুকু বুঝতে পারছি পর্দার আড়ালে কোন একটা প্ল্যানিং হচ্ছে। আর এটা শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে আপনারা ওকে ওর বিয়ের ব্যাপারে কথা বলেছেন সেদিন। হায় রে মানুষ, এমন দিনকাল পড়েছে যে মানুষের ভালো করতে চাওয়া একটা অপরাধ। দেখা যাক মনীষা আগে আসুক, ওরা দুজনে কি প্ল্যান করে পাঠিয়েছে নাকি? খালাম্মা, এটা অবশ্যই প্ল্যান করে। এই যুগে ছেলে মেয়েদের তো একটাই স্বপ্ন, যেভাবে হোক যে করে হোক ইউকে অথবা ইউএসএ তে পাড়ি জমাতে হবে। আর এটা কি প্ল্যান ছাড়া সম্ভব? কিন্তু মনীষা আমাদের কাছ থেকে লুকোবে কেন? খালাম্মা, হতে পারে মনীষা খুব ভালো একটা মেয়ে, আবার এও হতে পারে মনীষা যা কিছু করছে সব ওর ভাইয়ের গেম প্ল্যান। মনীষা আসুক, তারপর সবকিছু বোঝা যাবে। তবে আমি কিন্তু ডোরা আর নীলকে নিয়ে একদম চিন্তা করছি না, একদমই না। আমি চিন্তা করছি এই বাড়িতে নতুন একটা যুদ্ধের যে প্ল্যান চলছে সেটা নিয়ে। মানে কি যুদ্ধ? খালাম্মা, আল্লাহর রহমতে সামি এখন সুস্থ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে একদম ভালো হয়ে যাবে। তারপর তো ওর স্বামী আর সন্তানকে নিয়ে টানাপোড়েন তৈরি হবে। সতীনের ঘর তো। খালাম্মা, ইয়াসমিন আপু ছিল এ বাড়ির মধ্যমণি। আমার বুবু যখন তার সন্তানকে নিয়ে এই বাড়িতে উঠেছিল তখন কি হয়েছিল আপনার মনে নেই? আমি তোকে দোষ দিচ্ছি না, ইয়াসমিন আপু বা বুবু তারা দুজনই ভালো মানুষ, কিন্তু তারপরও তার সতীন তো। মনীষা কি করবে আমি জানি না, ও আগেও স্যাক্রিফাইস করেছিল, এবারও কি করবে জানি না। তবে আমি এটা বলতে পারি, সামিয়া আর 1 মিনিটের জন্য ওর হাজবেন্ডকে, ওর বাচ্চাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখবে না। রেহানা, সামিয়াকে বোধহয় তোমার চেয়ে আমি ভালো চিনি। ও মনীষাকে খুব ভালোবাসে।
আর যাই হোক, সামিয়া ঠোঁট বোঝা কাজ না। সামিয়া আর ওর বাচ্চার জন্য মনীষা যা করেছে ও সব জানে। তুমি দেখো, মনীষাকে ওর কাছেই রেখে দেবে। খালাম্মা, আমি আপনার কথা মানছি, কিন্তু রক্ত মাংসের গড়া হচ্ছে গিয়ে মানুষ। তার মন যে কখন কি চায় সেটা কেউ বলতে পারে না। একটা পাগলও তার নিজের ভালো খুব ভালোই বোঝে। সে চায় তার ভবিষ্যৎ যাতে শান্তিতে কাটে, আরাম আয়েসে কাটে, সে ব্যবস্থা সে করতে চায়। টাকার শব্দ সবার কানেই খুব মিষ্টি লাগে। আমার গালে যে চট তুমি মেরেছ, তার জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে মনীষা, অনেক। এরপর তুমি যদি আমার রাস্তায় আসো, এভাবে চট দিয়ে তোমার উত্তর দেওয়া। প্রতিদিনের ধারাবাহিক গুলশান এভিনিউ। টাকার শব্দ সবার কানেই খুব মিষ্টি লাগে। খালাম্মা, আমি দিন রাত শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ আল্লাহ মনীষা যেন নিজে থেকে নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে এই বাড়ির সকলের জন্য মঙ্গল। তা না হলে এ বাড়িতে যে কিসের আগুন লাগবে, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে সব। আল্লাহ আল্লাহ মনীষা যেন নিজে থেকে নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যায়। রিহানা যা বলেছে তা ঠিকই। সেটা হচ্ছে ওয়াসিম চৌধুরীর বউয়ের সতীন। তুমি কি বলতে চাও ইব্রাহিম? ও টাকা আমি, আপনার ছিল নীল বা মনীষা, সারা জীবন মাথা ঠুকে মরলেও এই টাকার কাছাকাছি যেতে পারতাম না। তো মনীষা, এখন কথা হচ্ছে সামিয়ার সেন্স ফিরে এসেছে। সে আস্তে আস্তে এখন তার স্বামী এবং বাচ্চাকে গ্রিপে নিয়ে আসবে। তো তোমার অবস্থা কি হবে? না ঘর কা না ঘটকা। এখন তুমি যদি আমার কথা শোনো, তাহলে লাভ তোমারই হবে। তুমি ওয়াসিমকে স্ট্রেট ডিভোর্স করার বদলে যত পারো টাকা হাতিয়ে নিয়ে চলে এসো। তারপর আমরা দুজনে মিলে সুখে সংসার করব। তোমার কথা শেষ হয়েছে ইব্রাহিম, তুমি এবার যাও। আম্মা, কি পোড়া কপাল আমার দেখুন। আমি এবারে জামাই, একটা মাত্র জামাই, কিন্তু দেখুন পুরনো জামাই আদর নেই, একটা মাত্র শালা, সেও কিনা দেখা হলেই মারতে পেরে আসে। আর বউ, সেও আজকে চরমলা শুরু করবে। কি পোড়া কপাল আমার আম্মা। আমি যে তোমার বউ, এই ভূতটা এখনো তোমার মাথা থেকে যায়নি না? মনীষা, অনেকদিন তো হল, তাই আমার নেচারটা বোধহয় তুমি ভুলে গেছো। আমার মাথায় যে ভূত চাপে সেটা সহজে যায় না। তোমার মনে নেই আমাদের বিয়ের আগে আমি তোমাকে বিয়ে করব বলেছিলাম? তারপর কত বাধা, কত বিপত্তি, কত আপত্তি, কিন্তু দেখো আমি কিন্তু তোমাকে ঠিকই বিয়ে করেছি। আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, সবাই মানা করেছে,
সবাই বাধা দিয়েছে, কত রকম ভয়, কত রকম। আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে তোমাকে বিয়ে করেছি, আর তোমাকে নিয়ে ওই বাড়িতেই উঠেছি। আমি এরকমই মনীষা, এরকম। আজ আবার আমি তোমাকে বলছি, আবার তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ। ওয়াসিম, তুমি যখন আমার সামনে আসো, আমার মাথাটা কিরকম যেন ঘুরে ওঠে। তুমি নিজে মনীষা, তুমি নিজে একদিন আমার সামনে এসে বলবে, ইব্রাহিম আমি ফিরে এসেছি, আমাকে নাও ইব্রাহিম, আমাকে গ্রহণ করো। মনীষা, আমি সেই দিনটার অপেক্ষায় বসে আছি, সেই দিনটা। ইব্রাহিম, তুমি বোকার স্বর্গে এখনো পড়ে আছো। ইউ আর ইন দ্য ফুলস প্যারাডাইস। নদীতে একই ঢেউ দুবার উঠে না। কিন্তু তুমি একদিন ওয়াসিমের কাছ থেকে ডিভোর্স নিয়ে আমার কাছে ফিরে আসবে, সে গ্যারান্টি আমি দিচ্ছি। এটা আমার ওয়াদা। তোমার পুরো মনটা যে মাসুম বাচ্চাটার কাছে পড়ে আছে না, বিসমিল্লাহ আয়ান চৌধুরী, ওই বাচ্চাই আমাদেরকে আবার বিয়ে দিবে। ইয়েস। কি বলে গেল? তাই না? ও তো আমার কাছে আসেই না। আসবে না কেন? আপনি যখন অসুস্থ ছিলেন, আমরা ভেবেছিলাম ওকে যদি আমরা আপনার কাছে দিই তাহলে আপনার সমস্যা হবে, এই জন্য ওকে দূরে রাখা হয়েছিল। বাট মাশাআল্লাহ, আপনি তো এখন একদম সুস্থ আছেন। এখন আপনার স্বামী, বাচ্চা দুজনই আপনার কাছে আসবে। এই যে কি সামিয়া, তুমি আয়নকে ভালো করে দেখেছো তো? না, দেখতে একেবারে তোমার মতো হয়েছে, তোমার মতো চোখ, ঠোঁট। আচ্ছা, এবার বলো তো, তুমি তো মেয়ে বাচ্চা চেয়েছিলে, তাই না? আল্লাহ যা দিয়েছে তার জন্য লাখ লাখ শুকর। আচ্ছা, মনীষা কোথায়? ওর বাড়িতে গেছে। কেন বাড়িতে চলে গেছে কেন? আহা, একেবারে তো চলে যায়নি, ওর মার শরীরটা একটু খারাপ, তাই দেখতে গেছে। চলে আসবে বললো তো, যাবো আর আসবো। ও, এক্ষুনি চলে আসবে? হ্যাঁ বাবা, এক্ষুনি চলে আসবে। সত্যি, এমন মেয়ে হাজার খুঁজলে একজন পাওয়া যায় না। এমন মানুষ যার নিজের কোনো স্বার্থ নেই, অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। আর আয়ান তো মনীষার কুলকে তোমার কুল মনে করে। আমরা যখন আয়ানকে আর তোমাকে বাড়িতে নিয়ে এলাম, ও একাই তোমাদের সেবা করেছে, রাতের পর রাত জেগে থেকেছে, নিজের হাতে সব করেছে। একদিন তো এরুমেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল, ভাগ্যিস আমি কাছেই ছিলাম, চট করে ধরে ফেলেছি, না হলে
মনীষা, ওয়াসিম, তুমি যখন আমার সামনে আসো আমার মাথাটা কেমন যেন ঘুরে ওঠে, চোখটা অন্ধকার হয়ে যায়। আর যখন তুমি আমাকে এভাবে ধরে থাকো মনে হয় তুমি আমাকে নিয়ে মেঘের কোনো রাজ্যে ভেসে বেড়াচ্ছ। এভাবে আমাকে সারা জীবন ধরে রেখো আছে, সারা জীবন। জানো সামিয়া, মনীষার এখন এমন হয়েছে আয়নের হার্টবিট ওর বুকের মধ্যে বাজে, আর আয়নের চোখের ভাষা একমাত্র মনীষাই করতে পারে।